জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি, পুলিশ সদস্যের 12 বছরের কারাদণ্ড। এবারে জানিয়ে দিব সীমান্তে আবারও বিএসএফের গুলিতে কিশোর নিহত, আহত আরও 2। এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আওয়ামী লীগের হাল ধরবে কে? এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। এবারে থাকছে পাচার হওয়া অর্থ ফেরত আনতে মাঠে দুদক, সঙ্গে এফবিআইও। সর্বশেষ জানিয়ে দিব রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, যা বললেন সজীব ওয়াজেদ জয়। জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি, পুলিশ সদস্যের 12 বছরের কারাদণ্ড। নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার সনদ জাল করে চাকরি নেওয়ার অপরাধে মোর্শেদ আলম নামের এক পুলিশ সদস্যের 12 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 2.5 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার বিকেলে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ কারাদণ্ড প্রদান করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, 2012 সালে ফেনী জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় স্থানীয়ভাবে 73 প্রার্থীকে ফেনী পুলিশ লাইন্স মাঠে প্রাথমিকভাবে বাছাই করা হয়। বাছাই করা প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 45 পুরুষের মধ্যে 9 জনকে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত করা হয়। এর মধ্যে মোর্শেদ আলম মুক্তিযোদ্ধা কোটায় ছিলেন। সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত, আহত আরও 2। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছেন। ছেলের মরদেহ আনতে গেলে বাবার উপরও গুলি চালানো হয়েছে। তিনি সহ আহত 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ওই কিশোরের নাম জয়ন্ত কুমার সিং। তার বয়স 15 বছর। তার বাড়ি বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামে। গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তর বাবা মহাদেব কুমার সিং। এছাড়া নিটলডোভা গ্রামের বাংঠু মোহাম্মদ আরেকজন আহত হয়েছেন। আহতরা রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের। আমি শুনেছি যে প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেওয়ার জন্য বর্ডার ক্রস করতে যান, তখন বিএসএফ তাকে গুলি করে। পরে মরদেহ আনতে তার বাবা সীমান্তে যান। বিএসএফ আবার তার বাবাকে লক্ষ্য করে পায়ে গুলি করে। তিনি বর্তমানে রংপুর চিকিৎসাধীন আছেন বললেন তিনি। ঘটনার কথা নিশ্চিত করে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে নিহত ব্যক্তির মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি। এর আগে গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুরি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি এক কিশোরী স্বর্ণা দাস। ওই হত্যাকাণ্ড নিয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগের হাল ধরবে কে? শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পরে ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমাদের যথেষ্ট হয়েছে বলেছিলেন সজীব ওয়াজেদ জয়। তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন রকমের সুর শোনা যায়। অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জয় একথা বলেন। এরপর একটি বিবৃতিতে গত 15 আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। গোপালগঞ্জ ও বরিশালের 2 জন জেলা পর্যায়ের নেতার সঙ্গেও তখন কথা বলেছিলেন আওয়ামী লীগ সভাপতি, যার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তখন। এছাড়া জয়ও জানিয়েছিলেন যে তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, কিন্তু গত 2 সপ্তাহে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের সেভাবে আর কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় বহু নেতারাও আত্মগোপনে রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন অনেকে। এর ফলে নেতৃত্ব শূন্যতা অনুভব করছেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এমন অবস্থার মধ্যে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে শীঘ্রই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসতে যাচ্ছে।
এক্ষেত্রে নতুন নেতৃত্বে কারা আসছেন সেটি নিয়েও নানা আলোচনা শোনা যাচ্ছে। তবে বিবিসি বাংলাকে আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, এসব সবই অপপ্রচার, কমিটি পরিবর্তনের ওই রকম কোনো সিদ্ধান্তই হয়নি। কিন্তু হঠাৎ এমন অপপ্রচার ছড়ানোর কারণ কি? কারাই বা এই অপপ্রচার ছড়াচ্ছে? এমন প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, এটি ছড়ানোর উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করা। দলে ফাটল ধরানোর জন্যই বিএনপি জামাত এসব অপপ্রচার চালাচ্ছে, যা আগেও বিভিন্ন সময় আমরা দেখছি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে মাঠে দুদক, সঙ্গে এফবিআই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিগত 17 বছরে পাচার হওয়া টাকার হিসেব প্রায় 1 লাখ কোটি টাকা। এবার সেই টাকার খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আর এ কাজে দুদককে সহযোগিতা করছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল। সোমবার এফবিআই এর লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক মহাপরিচালক বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করছে দুদক। এছাড়া পাচার হওয়া টাকা উদ্ধারে আমাদের সফলতা আছে। মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম, আইন ও আমাদের সক্ষমতা এফবিআইকে জানাবো। তিনি বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে সংস্থাটির কোনো সাহায্য নেওয়া যায় কিনা সে বিষয়ে আমাদের কথা হবে। এছাড়া যৌথ টাস্কফোর্স নিয়েও আলোচনা হতে পারে। দুদকের সঙ্গে এফবিআই সহ একাধিক বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। এদিকে রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হবে। রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা, যা বললেন সজীব ওয়াজেদ জয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ দাবি করে একটি পোস্ট দিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী জয় তার স্ট্যাটাসে দাবি করে বলেন, জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে 2014 সালে। তখন বাকি হাত পাগুলো রগও কেটে দিয়েছিল। 10 বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিলেন আব্দুল আল মাসুদ। গত 3 সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি। জয় আরও বলেন, মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ, আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিলেন, তাও দেয়নি। কাকুতি মিনতি করে বলেছিলেন, আমার 4 দিন বয়সী একটি সন্তান আছে। কিছুই তাদের মন গলাতে পারেনি, কারণ মাসুদ এক সময় ছাত্রলীগের রাজনীতি করতেন। শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্ব দিয়েছেন। এমন অভিযোগ তুলে জয় বলেন, আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর আগে গত শনিবার রাতে শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় যান আব্দুল আল মাসুদ। গত 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাসুদের উপর হামলা করা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান, কিন্তু মতিহার থানায় 5 আগস্টের সহিংসতার কোনো মামলা নেই। তাই বোয়ালিয়া থানায় আনা হয়, যেন কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।